ডাক্তারের কথা শুনে আমার আজকে চোখের জল বেরিয়ে গেছে। তো কেন চোখের জল বেরিয়েছে সেটা আমি বাড়িতে যেয়ে বলছি। এখন বড় কেলাম তো, সারাদিন খেয়ে না খেয়ে দিন গেছে, তাড়াতাড়ি আগে বাড়িতে পৌঁছাই। এই ওঠো না কেন? ওঠো, ও হসপিটাল যাবা না? হসপিটালে যেতে হবে না আজকে, অনেক বেলা হয়ে গেছে। ও ওঠো, তাড়াতাড়ি ওঠো, না অনেক দেরি হয়ে গেছে। 7:05 বেজে গেছে। শরীরটা ঠিক লাগে না, কি উঠবো, উঠতে ইচ্ছা করছে না বিছানা দিয়ে। আমার আজকে কত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। যাবো আজকে হসপিটালে, আজকেই লেট হলো। তো এই যে এখন বাসি কাজকর্ম সেরে রান্না করে চলে এসেছি। দাদাভাইয়ের জন্য ওটস রান্না করছি, আর আমি একটু পাউরুটি নিয়ে আসছি। পাউরুটি খেয়ে তারপরে চা দিয়ে পাউরুটি খেয়ে যাবো হসপিটালে। আর এদিকে ওটসটা হচ্ছে। এই যে পাউরুটি নিয়ে আসছি, পাউরুটিটা এখন গরম চাটুর করে দিয়ে ছেঁকেছি। আর এই যে লিকার চা বানিয়েছি, এই লিকার চা দিয়ে পাউরুটি খাবো। আমি এখন এই যে চা খেয়ে রেডি হলাম। তো রিস্কা আসবে বলে বসে আছি, রিস্কাটা আসলে আমরা বেরিয়ে পড়বো। তো এই দাদাভাইকে তো বললাম ফোন করতে, কি করে এখন। আর ব্লাড টেস্ট করেছিলাম, ব্লাড টেস্টের রিপোর্টও দিয়েছে। তো রিপোর্টটা আগেরবারে 1 মাস আগে টেস্ট করেছিলাম, তখন হিমোগ্লোবিন 10 ছিল, আর এখন হয়েছে 11.5। তো একটুখানি বেড়েছে হিমোগ্লোবিনটা। যে টেনশন করছিলাম যে হিমোগ্লোবিনটা মনে হয় একদম কমেই গেছে ওর শরীরের দিকে তাকিয়ে, তো না দেখি একটু বেড়েছে হিমোগ্লোবিনটা। আর মাথা ঘোরানোটা তো কিছুতেই কমছে না, শরীর দুর্বলতাও কিছুতেই কমছে না। তো আজকে আবার যেয়ে দেখি, বলি ডাক্তারের কাছে কি বলে। পায়ে যন্ত্রণা তো সমানই হচ্ছে, আর এই রোগের সিমটম একটা না একটা শুধু লেগেই থাকবে। কমার তো কোনো লক্ষণ নেই, শুধু একটা না একটা সিমটম কমছে না, তো বেড়েই যাচ্ছে। এই হচ্ছে সমস্যা। ফোন করে দেবো, যদি রান্না করতে হয় বলে দেবেন। তুমি অন্যের জন্য রান্না করো, তুমি রান্না করে খাও। রুটি খেলাম সকালে, চা খেলাম, আমার গাল এখন টক হয়ে গেছে পাউরুটি খেয়ে। আমাদের রিস্কা চলে এসেছে, আমরা এখন বেরিয়ে পড়ছি। পাউরুটি খেয়ে তো গ্যাস হয়ে গেল, একটা গ্যাসের ওষুধ খেতে হলো আমাকে এখন। আমরা রিক্সার থেকে নেমে এখন এই যে অটোয় উঠেছি, অটোয় করে যাচ্ছি। তো গ্যাসের চাপটা ঔষধ খেলাম, লাস্টে এই যে একটা লজেন নিয়েছি গালে। পাউরুটি খেয়ে আবার কি অবস্থা হয়েছে আর নেমে পড়লাম আমরা কল্যাণী স্টেশনে এখন। চলে এসেছি এমসে। একটু খাওয়া দাওয়া করলাম, চা খেলাম, একটু বিস্কুট খেলাম। খাওয়া দাওয়া করে আবার যাচ্ছি ডাক্তার দেখাতে। আজকে 2টো ডাক্তার দেখাতে হবে, তো বাড়ি যাবো কখন জানি না।
আমাদের আজকে কত লেট হয়ে গেল ডাক্তার দেখাতে দেখাতে। সেই সকালবেলা এসেছি, এখন বাজে রাত 8টা। তো এই 8টার সময় আমাদের আজকে ডাক্তার দেখানো শেষ হলো। আজকে আমাদের অনেক ডাক্তার দেখেছে, ওই কারণে এত লেট হয়েছে আমাদের বাড়ি যেতে যেতে। তো ডাক্তার আজকে কি বলেছে না বলেছে তোমাদের বাড়িতে যে সবটা বলছি। ডাক্তারের কথা শুনে আমার আজকে চোখের জল বেরিয়ে গেছে। তো কেন চোখের জল বেরিয়েছে সেটা আমি বাড়িতে যে বলছি। এখন বড় ক্লান্ত, সারাদিন খেয়ে না খেয়ে দিন গেছে, তাড়াতাড়ি আগে বাড়িতে পৌঁছাই, তারপর তোমাদের সঙ্গে সবটা বলবো। চাপা চোপা দিয়ে দিয়ে চলে যেত, এরকম জীবনে বাঁচার থেকে মরে যাওয়া ভালো। তোমাদের দাদাভাইয়ের যে ঔষধ দিয়েছে ওটা এমসের ভিতরে পেলাম না, ওই কারণে এখন এই বাইরের দোকান থেকে ঔষধ নিতে হচ্ছে। তোমাদের দাদাভাই যে ঔষধ কিনতে গেছে, আমি ঘোরাঘুরি করছি। আজকে সারাদিন স্নান করতে পারিনি, কখন স্নান করব, বাড়ি যেয়ে কখন খাবো। ভাতও আজকে সারাদিন খেতেও পারিনি, খুব খিদে পেয়ে গেছে, আর কথাও বেরাচ্ছে না এখন, এতটা ক্লান্ত লাগছে। লালগুলো আসছে মনে হয়, এখন লালগুলো তো দাঁড়াবে না বেলঘরিয়া রানাঘাট লোকাল আসবে তারপর। এই যে বেলঘরিয়াতে দাঁড়িয়েছি, তো ছেলের জন্য একটু খাবার নিতে হচ্ছে। প্রত্যেকদিন বাড়িতে যায়, ছেলের জন্য কিছু নিয়ে যায় না, তো আজকে ভাবছি একটু চিকেন চপ নিয়ে যাচ্ছি, ছেলেটা খেতে একটু পছন্দ করে। আর আমি একটু বিস্কুট কিনেছি, এই যে দাদাভাইয়ের আমি এখন বিস্কুট খাবো। কালকে 100 টাকাটা নাটক নয় রে। আমি এই যে বাড়িতে আসলাম, তো বাড়িতে এসে স্নান করে তারপর মা রান্না করেছিল, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবার এখন আসলাম। তো ডাক্তার কি বলেছে না বলেছে সেটা তোমাদের সামনে বলতে আসলাম আর কি। তো আজকে অনেক ডাক্তার তোমাদের দাদাভাইকে দেখেছে, ওই কারণে লেট হয়েছে আমাদের বাড়ি আসতে আসতে। অনেকটা রাত হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো বাড়িতে আসতে। তো প্রথম গেছি, আজকে দুটো ডাক্তার দেখানোর কথা ছিল, গ্যাস্ট্রোলজি ডাক্তার আর মেডিসিন ডাক্তার দেখানোর কথা ছিল। তো দুটো ডাক্তারই দেখাতে পেরেছি। প্রথম গেছিলাম গ্যাস্ট্রোলজি ডাক্তারের কাছে। তো ডাক্তাররা যাই হোক একটু দেখলো, দেখার পর আবার মানে জুনিয়র ডাক্তাররা দেখেছিল, তারপর সিনিয়র ডাক্তার আসলো, তাদেরকে দেখানো হলো। তারা একটা মানে মিটিং বসেছিল আর কি, যে অপারেশন করার কথা বলেছিল সেই বিষয়ে। তো কি বলবো, ডাক্তাররা আপাতত অপারেশনটা করবে না, অপারেশনটা এখন আর করার দরকার নেই বলতে। অনেক সমস্যা, সেটা তোমাদের বলছি। যাই হোক, যে ইঞ্জেকশনটা তোমাদের দাদাভাই আগে নিত অ্যাডালিম্বু, তো সেই ইঞ্জেকশনটা তো প্রথম একটু ভালো মানে শরীরে কাজ হয়েছিল, তারপরে তো আস্তে আস্তে আবার যা তাই হয়ে গেছিলো। তো ওটা পাওয়া মানে ওটা ছিল 100 গ্রাম না 50 গ্রাম, যাই হোক ওটা ছিল 5,000 টাকা দাম নিয়েছিল আমাদের থেকে। তো এখন মানে আর একটা ইঞ্জেকশন 200 ml করে থাকবে, কি একটা নাম বলেছিল, নামটা আমার মনে নেই। তো সেই ইঞ্জেকশনটা দাম পড়বে 11,000 টাকা করে, আর একটা ইঞ্জেকশনের দাম। তো এখন বলছে ডাক্তার অপারেশন করার দরকার নেই, ডাক্তাররাও চাচ্ছে না অপারেশন করতে, কারণ এই জায়গাটা অপারেশন করলে অনেকটা রিস্কের ব্যাপার। তো সেজন্য ডাক্তাররা অপারেশনটা করতে চাইছে না, বলছে ইঞ্জেকশনের দ্বারাই যদি আমরা একটু সুস্থর দিকে নিয়ে আসি তাই বলছে। তো একটা ইঞ্জেকশনের দাম বেশি পড়বে, মানে 11,000 টাকা দাম পড়বে। আগে তো 5,000 টাকা হয়ে গেছে, এবার পড়বে 11,000 টাকা দাম। তো আগের বারের মতন এবারও সেম একই প্রসেসে নিতে হবে।
তো আগের বারে 4টে ইঞ্জেকশন একবারে নিয়েছিল, কিন্তু এবার 4টে না, এবার 4টের বদলে 2টো ইঞ্জেকশন একবারে নিতে হবে, তারপর 15 দিন অন্তর অন্তর নিতে হবে। তো তোমরা বলো আমি কি করব, আমি কি করব বলো তোমরা? এত টাকা কোথা দিয়ে ম্যানেজ করব, কি করব, কিছু আমি জানি না। ডাক্তারের কাছে বললাম যে ডাক্তারবাবু আমার তো পুরো দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমি এখন কি করব? বলে মা সবই তো বুঝতে পারছি, তো এই রোগটা তো এরকমই, কিছু করার নেই, যতদিন বাঁচবে ততদিন তো ট্রিটমেন্ট তাকে করতে হবে, কিছু করার নেই। আমি বলছি আমি আর এই ইঞ্জেকশনের টাকা ম্যানেজ করতে কিছুতেই পারবো না, আমি পুরো একদম নিঃস্ব হয়ে গেছি, তো আমি কি করব? আমাকে একটা পথ তো দেখান। তো ডাক্তাররা অনেক চিন্তা ভাবনায় আজকে ছিল। তো ডাক্তাররা লাস্টে কি করবে বলছে, তাহলে একটা কাজ করো, তোমার সরকারি হসপিটালগুলোতে যোগাযোগ করো, যেমন নীলরতন, পিজি, তারপরে মেডিকেল কলেজ। তো এখানে যোগাযোগ করো, যদি অনেকটা কমে হয়ে যায় ইঞ্জেকশনের দাম, দেখো ওখানে যেয়ে কি হয়, কারণ আমাদের এখানে তো কিছুতেই হচ্ছে না, এটা পারছি না, তো আমরা কি করব, সরকারি হসপিটালে তাহলে একটু যোগাযোগ করো, তাই বললো। তারপর কি করব, ডাক্তারের সামনে সত্যি আজকে আমার খুব কান্না এসে গেছিলো, কান্না ধরে রাখতে পারিনি। তারপর ডাক্তার একটা রাস্তা বের করলো লাস্টে। যাই হোক, ডাক্তারের একটা বন্ধু ছিল, তো মেডিকেল কলেজের ডাক্তারি করে, তো সেখানে সেই ডাক্তারের কাছে ফোন করেছে আমাদের সামনেই, ফোন করে বলছে যে এরকম একটা পেশেন্ট আমি রেফার করছি, তোমাকে কে দেখতে হবে, আর যাই হোক একটা ব্যবস্থা নিতে হবে যেটা ভালো হয়। তো সেই ডাক্তারের কাছে ফোন করার পর আমাদের আবার যেতে বলেছে সোমবার কি শুক্রবার সেই মেডিকেল কলেজে, ওখানে আবার ওই ডাক্তার দেখবে আমাদের। তো মেডিকেল কলেজে আবার যাচ্ছি, দেখি কি হয়। কিন্তু এই ইঞ্জেকশন মনে হয় না ফ্রিতে হবে, টাকা দিয়ে কিনতে হবে যতদূর সম্ভব, ডাক্তারে বলে দিয়েছে। এখন আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না, সারা পথ খুব চিন্তা করতে করতে এসেছি, যেমন একটা কপালে রোগ দিল ভগবান, পুরো নিঃস্ব করে ফেলে দিচ্ছে। আমি যে আমার জন্য একটু কিছু করব, আমার আলট্রাসোনোগ্রাফি করতে হবে, আজকে অনেক কষ্ট করে ওখানে আমি কাটিয়েছি, নিজের শরীরটাও তো একদম ভালো নেই, তার সত্ত্বেও সকালে গেছি খেয়ে না খেয়ে কাটিয়েছি আজকে। তো আমি এখন কি করব তোমরা বলো? কোনো পথ আমার জন্য একদম খোলা রাখেনি, সমস্ত পথগুলো বন্ধ আমার জন্য, এমন একটা কঠিন রোগ দিল, কি করব আমি এখন খুব চিন্তায় আছি, খুব চিন্তায় আছি। তো এইসব চিন্তা করতে করতে আমি হয়তো পৃথিবী থেকে চলে যাব, আমার যে অবস্থা শরীরের, আর এসব চিন্তা করতে করতে আরো বেশি কষ্ট হয় আমার এখন। তো যাই হোক, আর কি বলবো, মন টন বর্তমানে খুবই খারাপ, চারিদিকের এত টেনশন মাথায় চেপে ধরেছে না, মানুষের একটা দুটো দিন অন্তত ভালো থাকে, আমার একটা দিন ভালো নেই, দিনের পর দিন শুধু কষ্ট। এত টাকার এই ইঞ্জেকশন, এখন প্রত্যেক মাসে 20-21 হাজার টাকার ইঞ্জেকশন, তারপর তো ঔষধ আছে, খাবার দাবার আছে, এদিকে আমার শরীরের এই অবস্থা, কি করব কিচ্ছু জানি না। তো যাই হোক, আমি এখন একটু ঘুমোচ্ছি, আমার ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে, সারাদিন খুব কষ্টে কষ্টে গেছে, এখান দিয়ে পুরো ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়, এতটা কষ্ট হচ্ছে না, তো কি বলবো।